নমস্কার, আমি সাংখ্যদীপ। তেলেনাপোতার আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আজকের গল্প সুরজ বিশ্বাসের লেখা পতিতা। আজকের গল্প পাঠে অঙ্কিতা। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন অদিতি, সাংখ্যদীপ, তন্ময়, দীপন, সুপ্রগতি, শুভ্রদীপ, বর্ণালী এবং অরুণাদয়। শুনছেন পতিতা। উল্লাসের শহর, আনন্দের শহর, দ্য সিটি অফ জয়, কলকাতা। বঙ্গবাসীদের হৃদয় মাঝে অবস্থান করছে এই শহর। এটা তো গেল অনুভূতির কথা, কিন্তু আসলে পশ্চিমবঙ্গেরও মূল ঘাঁটি হলো এই কলকাতা শহর। বাংলার সরকারি বিভাগের সমস্ত মুখ্য কার্যালয়ও এই শহরে। হাজার হাজার মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে, লোকাল ট্রেনে জন্তু জানোয়ারের মতো ধাক্কাধাক্কি করে আসে এই শহরে, তারপর এক এক করে চলে যায় নিজের কর্মক্ষেত্রে। এইসব ডেলি প্যাসেঞ্জারিদের মধ্যেই একজন হলো রুদ্রনীল। পুরো নাম রুদ্রনীল রায়, নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা। রুদ্রনীলের পিতা শ্রী রমেশচন্দ্র রায় গত হয়েছেন আজ থেকে 20 বছর আগে। পুত্রের জন্য নিজের নাম, পূর্বপুরুষদের তৈরি একতলা বাড়ি ও সামান্য কিছু ব্যাংক ব্যালেন্স ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। রুদ্রনীলের কাছে নিজের বলতে ছিল একমাত্র তার মা, যিনি বহু পরিশ্রম করে তাকে বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। কিন্তু কালের নিষ্ঠুর খেলা দেখুন, ঈশ্বর তার মাকেও ছাড়ল না। তাকেও তার থেকে ছিনিয়ে নিল এই মোটামুটি 2 বছর আগে। কিন্তু নম্র ভদ্র ছেলে রুদ্রনীলের কথায় অথবা ব্যবহারে তার মনের মধ্যে বয়ে যাওয়া দুঃখের ঘূর্ণিঝড়ের ব্যাপারে কেউ এতটুকুও আঁচ করতে পারবে না। তার এই নম্র স্বভাবের জন্য ট্রেনে, বাসে এবং তার কর্মস্থলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যেই। সে একটা প্রাইভেট ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন হাজার হাজার লোককে কল করে লোন অফার করতে হয়। যাকে কল করা হয় সেই ব্যক্তি ভদ্র হলে তো খুবই ভালো, আর না হলে অজস্র গালি শুনেই তার পেট ভরে যায়। এই তো আজকেরই ঘটনা। রুদ্রনীল একজনকে কল করে লোন অফার করলো। হ্যালো স্যার, আমি অল ইন্ডিয়া ফিনান্স কোম্পানি থেকে রুদ্রনীল রায় কথা বলছি। আপনার কি লোন প্রয়োজন? খান কিচ্ছে রে বোকাচোদা, ডায়লগ চোদানোর জায়গা পাচ্ছ না? লোন তো কারে ভরে দেবো? স্যার প্লিজ গালাগালি দেবেন না। আগে আমার পুরো কথাটা শুনুন। আমাদের এখানে নানান ধরনের লোনের অপশান আছে এবং একদম লো কস্ট ইএমআইতে দেওয়া হবে। বেহেনচোদ লেওড়া, একবারে কথা বুঝিস না গান্ডু। তোর লোন তোর গাড়ে ভরে দেবো, তারপর লো কস্ট ইএমআই ভরে বেড়াস। চুতিয়া বানানোর জায়গা পাচ্ছ না? রাখ ফোন, না তোর মাকে। রুদ্রনীল ফোন কেটে দিল। পাশের থেকে একজন বলে উঠল, কি রে নীল, ফোন কেটে দিলি কেন আবার? কি কাঁচা কাঁচা খিস্তি শুনলি নাকি? এ দেখি একটু উঠে দাঁড়াতো। কেন, কি হয়েছে? আরে উঠতে বলছি, উঠ না। রুদ্র উঠে দাঁড়ালো। হো হো করে হাসতে হাসতে সেই ব্যক্তি বলল, আরে রুদ্রনীল, তুই তো আবার লেডিস মাল। আমি ভাবলাম খিস্তি শুনে আবার তোর মাসিক চালু হয়ে গেল কিনা। আরে যা যা ওয়াশরুমে গিয়ে ধুয়ে যা, পেট ফেট কিনে দেবো নাকি আবার? হ্যাঁ, আর সহ্য করতে না পেরে রুদ্র তার ডেস্ক ছেড়ে বেরিয়ে গেল। আর সে যেতেই তাকে নিয়ে হাসাহাসির পরিমাণ আরো বেড়ে গেল। যেতে যেতে কানে আসলো, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ব্যাট কিনতে যাচ্ছে। ও না 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 না, আগে তো গার্ড হবে। লজ্জায় মাথা নিচু করে চোখের কোণের জলটা মুছে ফেলে
রুদ্রনীল অফিসের বাইরে চলে গেল। অফিসের বাইরে চায়ের দোকান থেকে 1 কাপ চা ও একটি সিগারেট কিনে সবে মাত্র চায়ে একটা চুমুক দিয়েছে, ঠিক তখনই পকেটের ভেতরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বার করে রুদ্রনীল দেখল যে তার প্রেমিকা নীলাক্ষী ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরল রুদ্র। হ্যালো, হ্যালো, হ্যাঁ রুদ্র, কোথায় আছো? অফিসে আছি। কেন? খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার তোমার সঙ্গে। না না, বলো, অসুবিধা নেই। না, ফোনে বলা যাবে না। আজ পারলে একটু লেক গার্ডেনে দেখা করো। ওকে, অফিস থেকে বেরিয়ে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, বাই। এইটুকু বলেই ফোনটা কেটে দিল নীলাক্ষী। রুদ্র মনে মনে চিন্তা করল, কি এমন ইম্পর্টেন্ট কথা যা ফোনে বলা গেল না? চা খেয়ে কাপটা ডাস্টবিনে ফেলে সিগারেটটা ফিল্টার পর্যন্ত পুড়িয়ে রুদ্র আবার অফিসে ঢুকে পড়ল। সারাদিনে নানান লোকের কাছে গালি শুনে, কলিগদের হাসির পাত্র হয়ে ও বসের কাছে অপমানিত হয়ে যখন রুদ্রনীল অফিস থেকে বেরোলো, তখন সে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই ক্লান্ত। কিন্তু নীলাক্ষীর সঙ্গে দেখা করার কথা আছে মনে পড়তেই তার মুখে একটা আনন্দের ঝলকানি খেলে গেল। ফুলের দোকান থেকে ফুলের তোড়া ও অন্য একটি দোকান থেকে একটি ক্যাডবেরির প্যাকেট কিনে মেট্রো ধরে রুদ্র গিয়ে পৌঁছালো রবীন্দ্র সরোবরে। তারপর হাই রোড পার করে এগিয়ে চলল লেক গার্ডেনের দিকে। গার্ডেনে পৌঁছে নীলাক্ষীকে খুঁজতে বেশি সময় লাগলো না। নীলাক্ষীর পাশে বসে তার জন্য আনা ফুল ও চকলেটের ডাব্বা এগিয়ে দিল ওর দিকে। নীলাক্ষী ওগুলো না নিয়েই বলল, দেখো রুদ্র, আমি যেটা বলতে যাচ্ছি সেটা ঠান্ডা মাথায় শোন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রুদ্রের হাত থেকে জিনিসগুলো পড়ে গেল। সে বলল, এসব তুমি কি বলছো আখি? তুমি আড্ডা মারছো, রাইট? নীলাক্ষীকে চুপ থাকতে দেখে রুদ্র ভাঙা ভাঙা গলায় বলল, তুমি এটা করতে পারো না। আমাদের এতদিনের সম্পর্ক, তুমি তুমি এভাবে আমাকে ছাড়তে পারো না। তুমি তো ভালোভাবেই জানো, মা চলে যাওয়ার পর আমার একমাত্র তোমার ভালোবাসাই আছে আমার কাছে। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। নীলাক্ষী দাঁড়িয়ে পড়ল, তারপর কড়া গলায় বলল, দেখো, শুধু ভালোবাসা দিয়ে না সংসার চলে না। আর তোমার ওই সামান্য মাইনেতে আমাদের কোনো সকাল রাত পূর্ণ হবে না। বি প্র্যাকটিক্যাল। আমি যে হয়ে বড় হয়েছি সেটা একটু ভাবো। আমার বাপি আমার কোনো শখ পূর্ণ করতে বাকি রাখেনি। আমি চাই আমার হাজব্যান্ডও তেমনই একজন হোক। আর তোমার দ্বারা সেসব সম্ভব না। ভালো থেকো, বাই। রুদ্রনীল নীলাক্ষীর হাত চেপে ধরল আর বলল, আখি, বিশ্বাস করো, আমি আমি অনেক পরিশ্রম করব। তোমার কোনো শখ আমি বাকি রাখবো না। তুমি প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। নীলাক্ষী ক্রুদ্ধস্বরে বলল, হাতটা ছাড়ো আমার। না, আমি ছাড়বো না। যেও না আমাকে ছেড়ে। পুরো গার্ডেন ভর্তি লোকের সামনে রুদ্রনীলের গালে শটান একটা চড় মেরে দিল নীলাক্ষী। তারপর রুদ্রনীলের হাত তার হাতের থেকে ছাড়িয়ে বলল, শালা লুজার, ডুবে মর এক মুঠো জল নিয়ে। কয়েক মুহূর্ত মাথা নিচু করে বসে থেকে রুদ্র উঠে দাঁড়ালো। সে লক্ষ্য করল গার্ডেনের অন্যান্য লোকেদের চোখ তার দিকেই স্থির আছে। নিচে পড়ে থাকা ফুলের তোড়া ও চকলেটের ডাব্বাটা তুলে নিয়ে এগোতে যাবে,
ঠিক তখনই তার শার্টে একটা টান অনুভব করলো রুদ্র। পেছন ফিরে দেখে একটি বাচ্চা মেয়ে ভিক্ষা চাচ্ছে। মেয়েটিকে চকলেট ও ফুলের তোড়াটা ধরিয়ে দিয়ে পকেট থেকে 100 টাকা বার করে দিল রুদ্র। বাচ্চা মেয়েটা খুব খুশি হয়ে একগাল হাসি দিয়ে দৌড় দিল। আর রুদ্র তার ছিন্ন বিচ্ছিন্ন হৃদয় ও ভগ্ন স্বপ্নের টুকরোগুলো কুড়োতে কুড়োতে গার্ডেনের বাইরের দিকে এগিয়ে গেল। তার মনে এখন শুধু একটাই ভাবনা চলছে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। এই জীবন আমি আর রাখবো না। আজ পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, ড্রিঙ্ক করিনি, ফুর্তি করিনি, নীলাক্ষী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি। তবুও শুধু আমার সাথেই সব খারাপ ঘটনা ঘটে। কি লাভ এমন জীবন রেখে? হ্যাঁ, আমি মরে যাব, কিন্তু মরার আগে আজ পর্যন্ত যা যা আমি করিনি সব করব। মনের মধ্যে কোনো আক্ষেপ রাখবো না। হ্যাঁ। এটা ভেবেই রুদ্রনীল একটা ট্যাক্সি দাঁড় করালো। ট্যাক্সি ড্রাইভার প্রশ্ন করলো, কোথায় যাবেন বাবু? সোনাগাছি। সোনাগাছি যাওয়ার কথা শুনে ট্যাক্সি ড্রাইভারের ঠোঁটের কোণায় এক হালকা হাসি ফুটে উঠল। তারপর রুদ্রনীল ট্যাক্সিতে উঠতেই ট্যাক্সি চলতে আরম্ভ করলো। গাড়ির জানলা দিয়ে বাইরের রঙিন দৃশ্য দেখতে দেখতে রুদ্র মনে মনে ভাবল, কি অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে এত রঙের ভান্ডার, আর শুধু আমার জীবনটাই রয়ে গেল বর্ণহীন। ভারত পেট্রোলিয়াম পাম্প থেকে ট্যাক্সিতে তেল ভরে আবার চলতে শুরু করলো গাড়ি। ড্রাইভারকে প্রশ্ন করলো রুদ্র, আর কত সময়? রবীন্দ্র সরোবর থেকে সোনাগাছি নিষিদ্ধ পল্লীর দূরত্ব মোটামুটি 12 কিলোমিটার। যেতে আন্দাজ 8 ঘন্টা তো লাগবেই বাবু। তারপর মতি মসজিদ, ডায়মন্ড প্রেস্টিজ পার করে সোজা চলতে থাকলো গাড়ি। গোলবাড়ি ডেলিভারি হাউস থেকে বাম দিকে মোড় ঘুরে কিছুটা দূর এগিয়ে জগৎ মুখার্জি পার্ক। সেটা পেরিয়েই রুদ্রনীলদের ট্যাক্সি প্রবেশ করলো এশিয়ার বৃহত্তম বেশ্যালয়, যেখানে মোটামুটি 11 থেকে 12 হাজার বেশ্যারা দেহ ব্যবসার কাজের সঙ্গে যুক্ত। গাড়ির ভাড়া মিটিয়ে হাঁটতে শুরু করলো রুদ্র। তার মনে হলো সমগ্র এলাকাটা যেন নববধূর মতো সেজে আছে। চারিদিকে নানান রঙের লাইটিং এর সমাগম, ভিন্ন ভিন্ন ধরনের মহিলা এবং ভিন্ন বয়সের মেয়েরা দাঁড়িয়ে আছে রাস্তায়, ঘরের দরজার সামনে অথবা ব্যালকনিতে। কেউ কেউ দাঁড়িয়ে আছে খরিদ্দারের আশায়, কেউ কেউ খরিদ্দারের সঙ্গে আষাঢ়ে গল্প জুড়েছেন, আবার কেউ কেউ দর কষাকষি করছেন। কোনো কোনো মহিলার শাড়ির আঁচল খসে পড়েছে মাটিতে, কেউ বা মডার্ন ড্রেসে, আবার অনেকে শুধু সায়া ব্লাউজ পরেই দাঁড়িয়ে আছেন। কি নোংরা তাদের ভাষা, শুনলেই মনে হয় এমনও মেয়ে মানুষ আছে পৃথিবীতে। চারিদিক অনবরত গান বেজেই চলেছে। তারই মধ্যে দেহ ব্যবসায়ীদের মহিলারা সমানে ডেকে চলেছেন তাদের নতুন খরিদ্দারদের। এই চিকনে, सुन ना, इधर आ। ओ জানেমান কিদার ইধর আ ইধর আ ইসু, আমার কাছে ও ইসু। চিকনে ইধর আ। ও বাবু, এই যে এইদিকে আসেন, একদম তাজা নতুন মাল আছে, একদম টাইট হবে, আসুন না এইদিকে। এইসব দেহ ব্যবসায়ী মহিলাদের নানান কথা শুনতে শুনতে এগোচ্ছিল রুদ্র। ঠিক তখনই হঠাৎ করে এক মহিলা তার হাত ধরে টেনে নিল নিজের কাছে আর বলল, হাই, কি দারুণ দেখতে রে তোকে,
চল না আমার সাথে, তোকে স্পেশাল ডিসকাউন্ট দেব। রুদ্র কোনো রকমে মহিলার হাত ছাড়িয়ে এগিয়ে চলল। কোথায় যাব, কার ঘরে ঢুকবো ভাবতে ভাবতে চলছিল সে, কারণ এতক্ষণে দেখা একজনকেও তার মনে ধরেনি। হঠাৎ এক ব্যক্তি সিগারেট ফুঁকতে ফুঁকতে তার সামনে এসে দাঁড়ালেন। এক রাশ ধোঁয়া রুদ্রের মুখের উপর ছেড়ে বললেন, কে? নতুন না কে? ফ্রেশ মাল চাই তাই তো? হ্যাঁ। পকেটে টাকা আছে তো? টাকা থাকলে তবে ফ্রেশ মাল জুড়বে কপালে, না হলে আশেপাশে যে বুড়ি পেঁচি খেদি বাঁচতে পড়া মাল দেখছ, তাদের মধ্যেই একজনকে বাছাই করে কেটে পড়ো। মেয়ে ভালো হলে তবেই টাকা পাবেন, অ্যামাউন্ট নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে চলুন আমার সাথে, এই রেন্ডিখানা টপ টপ মাল দেখাবো। আসুন আসুন। লোকটিকে অনুসরণ করে এগিয়ে চলল রুদ্র। গলির পর গলি, বাড়ির পর বাড়ি পার করে একটা 3 তলা বাড়ির ভেতরে প্রবেশ করলো তারা। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। রুদ্র চলছে পেছনে পেছনে, আর লোকটি চলছে সামনে। মাঝে মধ্যে লোকটি পেছন ফিরে দেখছেন যে রুদ্র আছে কিনা। দোতলায় উঠে রুদ্রকে একটি সোফাতে বসতে বললেন লোকটি। তারপর পাশের একটি ড্রয়ার থেকে একটি ফটো অ্যালবাম বার করে রুদ্রের হাতে তুলে দিলেন আর বললেন, দেখো এর মধ্যে কাকে পছন্দ হয়, তবে সব নতুন মেয়ে। অ্যালবাম খুলে ফটো দেখতে লাগলো রুদ্র। মনে মনে বলল, বাহ, সব মেয়েই তো সুন্দরী দেখছি। এই অ্যালবামে মনে হচ্ছে সবারই বয়স 18 থেকে 22-এর মধ্যেই হবে। ফটো দেখতে দেখতে একটি মেয়ের ফটোতে এসে আটকে গেল রুদ্র। লোকটিকে ফটোটা দেখাতেই হো হো করে হেসে উঠে লোকটি বললেন, এক্সিলেন্ট চয়েস, একবারে নতুন মেয়ে, 2 দিন সবে এসছে। আপনি সিল ভাঙবেন, কংগ্রাচুলেশন। রুদ্রকে নিয়ে মেয়েটির রুমের দিকে এগিয়ে চললেন লোকটি। যেতে যেতে বললেন, শোনেন বাবু, ওই খানকি মাকে যদি কোনো রকম ন্যাকামি চোদায় না, তাহলে কান মুখ জড়িয়ে মেরে দেবেন। যদিও তার জন্য এক্সট্রা কস্ট লাগবে, কিন্তু আপনি বাবু মানুষ, আপনার কাছে তো সেসব কোনো ব্যাপার। আসলে নতুন মেয়ে তো, এখনো সেভাবে ওর আত্মমর্যাদাটা ভাঙা হয়নি। সপ্তাহ খানেক ধরে বিভিন্ন কাস্টমারদের কাছে আচ্ছা মতো দোষ খেলেই ঠিক লাইনে চলে আসবে। কথা বলতে বলতে এগিয়ে চলল ওরা। লম্বা করিডোর পার করে অবশেষে একটি তালাবন্ধ রুমের সামনে এসে দাঁড়ালো রুদ্র। লোকটি দরজার তালা খুলে দিয়ে বললেন, ফুল নাইট নাকি 2 ঘন্টা? 2 ঘন্টার জন্য 2000 আর ফুল নাইট 5000। এ নাও 2000 টাকা, এবার যাই। যান, ভেতরে যান, এনজয় ইয়োর টাইম। রুদ্রনীল ঘরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় লোকটি পাশের থেকে বলে উঠলেন, বাবু, আমার নাম্বারটা নিয়ে যান। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তবে আমাকে ফোন করবেন, আমার ছেলেরাই আপনাকে সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ বলুন আপনার নাম্বার। 892640 610। হ্যাঁ। নাম্বারটা নোট করে রুদ্র আর কোনো কথা না বলেই সোজা ঢুকে গেল ঘরে। তারপর সশব্দে দরজা বন্ধ করে দিয়ে ছিটকানি তুলে দিল। দরজার পাশেই লাইটের সুইচ ছিল, সেটা অন করতেই ক্ষীণ আলোওয়ালা একটা বাল্ব জ্বলে উঠল। রুদ্র লক্ষ্য করল পায়রার খোপের মতো ছোট একটা ঘর। ঘরের মধ্যে যদিও বাথরুমের ব্যবস্থা আছে, কিন্তু সেটা নামমাত্র। আসবাবপত্র বলতে একটা চৌকি ও একটা ছোট আলমারি, কিন্তু মেয়ে কোথায়? বাবলু দালাল আবার ঠকালো না তো? ভাবতে ভাবতে সম্পূর্ণ ঘরে একবার চোখ বুলিয়ে নিল রুদ্র। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ রুদ্রের চোখে ধরা পড়ল খাট ও আলমারির মাঝের সংকীর্ণ অন্ধকার জায়গাটিতে একজোড়া পা দেখা যাচ্ছে।
রুদ্র এগিয়ে গেল সেই দিকে, আর সঙ্গে সঙ্গে পা জোড়া আরও গুটিয়ে গেল। খাট ও আলমারির মাঝামাঝি পৌঁছে একটু ঝুঁকে 2 হাত দিয়ে মেয়েটির একটি পা ধরে বসল রুদ্র। ও এক হ্যাঁচকা টানে মেয়েটিকে সেই সংকীর্ণ জায়গা থেকে বার করে আনলো, আর সাথে সাথে মেয়েটি চিৎকার করতে করতে এলো পাথাড়ি হাত পা ছুটতে শুরু করলো। রুদ্র তার এক হাতের মুঠে মেয়েটির 2 হাত চেপে ধরে অন্য হাত দিয়ে চড় মারতে গেল, কিন্তু কি অবাক, সে আর চড় মারতে পারল না। মনে হয় তার বিবেকবোধ তাকে বাধা দিল। রুদ্রনীল দেখল মেয়েটির শরীরে নামে মাত্র শুধু কাপড় আছে, আর তাও জায়গায় জায়গায় ছেঁড়া। নিজের হাত ও পা দিয়ে মেয়েটি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তার বক্ষদ্বয় ও গোপনাঙ্গ ঢেকে রাখার। কেন জানা নেই, কিন্তু হঠাৎ রুদ্র মেয়েটির হাত ছেড়ে দিল আর জোর করল না। উঠে দাঁড়িয়ে রুদ্র বলল, দেখুন, আমি 2000 টাকা খরচা করে আপনার সাথে শোয়ার জন্য এসেছি। বাবলু দালাল আমাকে বলেছে যদি আপনি বেশি নখরা করেন তাহলে যেন আমি আমার মতন করে আপনাকে শাসন করি, মারধর করি। কিন্তু আমি কোনো জোর জবরদস্তি করতে চাই না, আপনাকে আঘাতও করতে চাই না। তাই আপনাকে ভদ্রভাবে বলছি, আপনি কি স্ব ইচ্ছায় আপনার শরীর আমাকে ভোগ করতে দেবেন, হ্যাঁ কি না? যদি আপনি আমাকে আপনার শরীর ভোগ করতে না দেন তাহলে কিন্তু আমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে, আর সেটা আপনার জন্য একদমই সুখকর হবে না। দয়া করে আমাকে ছেড়ে দিন, দোহাই আপনার। নারীর সম্মান বাজারে বিক্রি হওয়া কোনো খেলনা না যে সেটা টাকা দিলেই পাওয়া যাবে। আপনারও তো বাড়িতে মা বোন আছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ তাদের সম্মান নিয়ে খেলতে চায়, তাদের শরীর ভোগ করতে চায়, তখন আপনার কেমন লাগবে? খবরদার আমার মা বোনের সম্বন্ধে একদম এরকম বাজে কথা বলবেন না। আমার মা বোনেরা বেশ্যালয়ে বেশ্যা না, তারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে না। মেয়েটির চোখ দিয়ে অঝরে জল ঝরে চলেছে। তার মধ্যে রুদ্রের কথা শুনে তার ঠোঁটের কোণায় এক বেদনা মিশ্রিত বাঁকা হাসি ফুটে উঠল। হালকা হেসে বলল, আমিও তো কোনো বেশ্যা নই। আমার সঙ্গে ছলনা করা হয়েছে, আমার অজান্তেই আমাকে এই নরকে বিক্রি করা হয়েছে। 2 দিন ধরে জন্তু জানোয়ারদের মতো আমাকে মারধর করা হয়েছে, খেতে দেওয়া হয়নি আমাকে। তাহলে এবার আপনিই বলুন, আমার শরীর ভোগের অধিকার আপনাকে কে দিয়েছে? বলুন, কি হলো বলুন। এইটুকু বলে মেয়েটি আবার কান্নায় ভেঙে পড়ল। রুদ্র মেয়েটির কথার কোনো উত্তর দিতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে পাশে থাকা আলমারিতে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। রুদ্রের এমন প্রতিক্রিয়ায় মেয়েটি কেঁপে উঠল আর ভয়ে কান্নাকাটি থামিয়ে দিল। রুদ্র রাগে দুঃখে কষ্টে হতাশ হয়ে বসে পড়ল চৌকির ওপর, আর বিড়বিড় করে বলতে আরম্ভ করলো, আমার ভাগ্যটাই খারাপ। বাবা চলে গেল, মাও চলে গেল, অবশিষ্ট আমার জীবনের একমাত্র ভালোবাসা আমার প্রেমিকা নীলাক্ষী। সেও আমাকে অপমান করে চলে গেল। কিছুদিন পর অন্য কারো স্ত্রীও হয়ে যাবে সে। আমি আমার মৃত্যুর আগে আমার আক্ষেপগুলো মেটাতে এই পতিতালয়ে এলাম, আর এখানেও আমার দুর্ভাগ্য আমার পিছু ছাড়ল না। যার ঘরে ঢুকলাম সেও নাকি বেশ্যা নয়। আমি ভালো বলে আপনার সঙ্গে কিছুই করলাম না, কিন্তু এরপরে যে মানুষগুলো আসবে তারা কিন্তু আমার মতো সৎ হবে না। তখন কি করবেন? মাঝখান থেকে আমার 2000 টাকাও চলে গেল। রুদ্রের কথা শুনে মেয়েটি তার জায়গা থেকে উঠে এলো। একরকম ভাবে টাল খেতে খেতে রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছতে মুছতে বলল, আপনি তো মরতে চান, তাই না? তার জন্য আপনার মৃত্যুর আগে সমস্ত শখগুলো পূরণ করতে চাইছেন। ঠিক আছে,
আমি আপনার চাহিদা মেটাবো, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনার ইচ্ছা পূরণ করব। এই বলে মেয়েটি তার শরীরের স্বল্প কাপড়টুকুও ফেলে দিল মেঝেতে এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রুদ্রের সামনে দাঁড়িয়ে বলল, আসুন, ভোগ করুন আমাকে, ধুলোয় মিশিয়ে দিন আমার আত্মসম্মান, ছিঁড়ে ছিঁড়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেলুন আমার দেহের মাংসল অংশ। মেয়েটির অবস্থা দেখে রুদ্র সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিল। মেয়েটি বলে চলল, আপনার জায়গায় অন্য কেউ হলে তো আমার ওপর হিংস্র জন্তুর মতো আক্রমণ করত, টেনে হিঁচড়ে আমার শরীর থেকে আমার আত্মা পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দিত। সেখানে আপনি তো ভদ্র মানুষ, আপনার দিকটাও আমার বোঝা উচিত। তারপর আবার এটা আপনার শেষ ইচ্ছাগুলোর মধ্যে একটি, কি করে বাকি রাখতে দিই বলুন তো? হ্যাঁ, কিন্তু যখন আপনি আপনার কাজ শেষ করে বেরিয়ে যাবেন এই ঘর থেকে, তখন আমিও স্ব ইচ্ছায় মৃত্যুবরণ করে নেব, কিন্তু ওই জানোয়ারগুলোকে আমার শরীর ছুঁতে দেব না। কথাগুলো বলতে বলতে হঠাৎ মেয়েটার মাথা ঘুরে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। মাথা ঘুরে পড়ে যাবে ঠিক তখন রুদ্র তাকে দুই হাতে জাপটে ধরল, কোনো মতে মেয়েটিকে সামলে নিয়ে খাটের ওপর শুইয়ে দিল। তারপর নিজের শার্ট খুলে যতটা সম্ভব মেয়েটির বস্ত্রহীন শরীরটাকে ঢেকে দিল। ঘরের মধ্যে এখন শুধু দুটি প্রাণীর নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে, একটি ভারী ও একটি হালকা। হঠাৎ ঘরের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বিনা মেঘে বজ্রপাতের মতো পরপর দরজায় ধাক্কা পড়তে লাগলো, আর শোনা গেল আরেকজন ব্যক্তির কণ্ঠস্বর। তিনি বলছেন, ও বাবু, দরজা খুলুন, আপনার 2 ঘন্টা শেষ। দরজায় জোরালো ধাক্কার আওয়াজ পেয়ে রুদ্রনীল কেঁপে উঠল। মনে মনে চিন্তা করল, পুলিশ আবার রেড করলো না তো? এবার আমি কি করব? কোথায় লুকাবো? এই ঘরে তো লুকানোর জন্য জায়গাও নেই। জীবনে প্রথমবার আমি পতিতালয়ে এলাম, আর এইবারই পুলিশ এসে পড়লো। ধরা পড়লে তো মান সম্মান কিছুই থাকবে না। ও বাবু, দরজা খুলুন, আপনার 2 ঘন্টা শেষ। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রুদ্র। বাবা, বাঁচা গেল। পুলিশ আসেনি, বাবলু দালাল আসছে। রুদ্র এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সে দেখল দেওয়ালে এক হাত তুলে রীতিমতো স্টাইলে দাঁড়িয়ে আছে বাবলু দালাল। রুদ্রকে একেবারে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে একগাল হেসে বাবলু বলল, क्या बाबू, मस्ती तो করলেন, মজা তো বহুত আয়া। তারপর রুদ্রকে একটু এড়িয়ে ঘরের মধ্যে উঁকি মারল সে। মেয়েটির উলঙ্গ শরীরের ওপর শার্ট দিয়ে ঢাকা দেখে বাবলু দালাল আবার তার হলদে দাঁত বার করে বলল, আরে বাবু, আমি তো আপনাকে শর্মিলা ও লাজুক প্রকৃতির ভেবেছিলাম, তা আপনি তো দেখছি একদম খিলাড়ি আছেন। ক্যাটরিনাকে একবারে অজ্ঞান করে দিয়েছেন। মারধর করতে হয়েছিল নাকি? না, একটু জোর করতে হয়েছিল, কিন্তু মারধর করতে হয়নি। যাই হোক, এই নাও, এই টাকাটা রাখুন। আমি আজ রাতটা এর সঙ্গেই থাকবো। আর হ্যাঁ, 500 টাকা এক্সট্রা দিয়েছি। ওটা দিয়ে বিরিয়ানি, 1 বোতল মদ আর 1 প্যাকেট সিগারেট আনানোর ব্যবস্থা করুন। 2 ঘন্টায় বাবুর মন ভরেনি মনে হচ্ছে। क्या বাবু, লড়কি বাজি কা নেশা চড়ে গেল নাকি? বাবলুর কথার কোনো উত্তর না দিয়ে রুদ্র বাবলুর মুখের ওপর দরজাটা শটাং করে বন্ধ করে দিল। রুদ্রের এমন আচরণে বাবলু দালাল একটু থতমত খেয়ে গেল। তারপর ফিরে গিয়ে নিজের লোকদেরকে জিনিসগুলো নিয়ে আসতে বলল সে। এদিকে রুদ্র গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেয়েটির অচেতন শরীরের দিকে। এখন কি করবে সে? ভাবতে ভাবতে মেয়েটির শরীর স্পর্শ করল রুদ্র। এই যে শুনছেন, কি হলো আপনার? উঠুন।
এই বলে 2-3 বার মেয়েটিকে নাড়াও দিল, কিন্তু তাতেও তার জ্ঞান ফিরল না। আর কোনো উপায় না পেয়ে চৌকির পাশে রাখা মাটির কলসি থেকে গ্লাসে কিছুটা জল নিয়ে মেয়েটির ওপর ঝুঁকে পড়ে জলের ছিটা মারলো মেয়েটার চোখে মুখে। জ্ঞান ফিরতেই আচমকা নিজের ওপর একজন পুরুষকে ঝুঁকে থাকতে দেখে ভয় পেয়ে এক ধাক্কায় রুদ্রকে চৌকি থেকে নিচে ফেলে দিল মেয়েটি। একটু হুঁশ হতেই নিজের ভুল বুঝতে পেরে রুদ্রের শার্টটা নিয়ে নিজের শরীর ঢেকে চটপট উঠে দাঁড়ালো মেয়েটি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি বুঝতে পারিনি যে ওটা আপনি ছিলেন। আসলে হঠাৎ চোখ খুলতেই একজন পুরুষকে নিজের সম্মুখীন দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রুদ্রনীল মেঝে থেকে উঠে দাঁড়িয়ে নিজের হাতে পায়ে লেগে থাকা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলল, ইটস ওকে, একটা কাজ করুন, নিজের পোশাকগুলো পরে নিন। আমি খাবার অর্ডার করেছি, যে কোনো সময় খাবার চলে আসবে। আপনি 2 দিন ধরে কিছু খাননি, তাই দুর্বলতার জন্য মনে হয় আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। আগে কিছু খেয়ে নিন। রুদ্রের কথা শুনে মেয়েটি বলল, আপনি কিছু করবেন না? আপনার কাছে তো সময় নেই একদম, যে কোনো সময় 2 ঘন্টা শেষ হয়ে যাবে। কেন বেকার বেকার একজন পতিতার জন্য এত কিছু করছেন? কেন শুধু শুধু আবার খাবার দাবারের ঝামেলা করতে গেলেন? যা করতে এসেছেন এখানে সেটা করেই চলে যান না। 2 ঘন্টা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আজ রাতটা আপনি আমার সঙ্গেই থাকছেন, তাই আমি কি করছি না করছি তাতে আপনার ভাবতে হবে না। আপনাকে যতটা বলছি সেই মতোই কাজ করুন। যান, নিজের পোশাক। রুদ্র মেয়েটির দিকে পিঠ করে ঘুরে দাঁড়ালো। মেয়েটি রুদ্রের শার্টটা খুলে চৌকির ওপর রেখে প্রথমে সায়াটা পরে নিল, তারপর ব্রার হুক লাগাতে লাগাতে প্রশ্ন করলো, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রুদ্রনীল রায়। আর আপনার? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে একটু চিন্তা করে উত্তর দিল, ক্যাটরিনা। আচ্ছা শোনেন না রুদ্রনীল বাবু, আমার ব্লাউজের হুকটা লাগাতে একটু সাহায্য করবেন? রুদ্র কোনো কথা না বলে মাথা নিচু করে এগিয়ে গেল ওর দিকে। ক্যাটরিনা রুদ্রের দিকে পিঠ করে দাঁড়ালো। ব্লাউজের হুকগুলো আটকাতে গিয়ে রুদ্র লক্ষ্য করলো ক্যাটরিনার পিঠে জায়গায় জায়গায় মারের কালশিটে দাগ। সময় লাগছে দেখে ক্যাটরিনা প্রশ্ন করলো, কি হলো, হয়েছে? একটু লজ্জা পেয়ে রুদ্র ঝটপট করে হুকগুলো লাগিয়ে দিল। রুদ্র কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজায় ঘন ঘন নক হওয়ায় কিছু বলতে পারল না। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল রুদ্র। তারপর দরজা খুলে দেখল এক ব্যক্তি খাবার দাবার নিয়ে আসছেন। লোকটির থেকে বিরিয়ানি, মদ ও সিগারেটের প্যাকেট নিয়ে রুদ্র আবার দরজা বন্ধ করে দিল। আসুন, খেয়ে নিন। বিরিয়ানি আনা হয়েছে, পছন্দ তো? ক্যাটরিনা এই প্রথম একগাল হেসে উত্তর দিল, পছন্দ মানে খুব পছন্দ। জানেন, আমাদের গ্রামে না খুব সুন্দর বিরিয়ানি তৈরি হয়। আমি টাকা জমিয়ে জমিয়ে মাঝে মধ্যে দেখি। কথাগুলো বলতে বলতে ক্যাটরিনার হাসি আবার মিলিয়ে গেল। মেঝেতে বসে পড়ে হাউমাউ করে কান্না করতে লাগলো সে। আরে আবার কান্না করছেন? আচ্ছা ঠিক আছে, যা করার করুন। আগে খেয়ে নিন, আসুন। আর বলুন তো, এই বিরিয়ানিটা কেমন হয়েছে? টেস্ট করে বলুন। অনেক কষ্টে ক্যাটরিনার কান্না থামালো রুদ্র। নিজে হাতে খাওয়ার মতো এখন ক্যাটরিনার মানসিক পরিস্থিতি নেই বুঝতে পেরে রুদ্র নিজে হাতে ক্যাটরিনাকে খাওয়াতে লাগলো। ক্যাটরিনাকে খেতে দেখে রুদ্রের মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হলো। এটা শান্তি নাকি আনন্দ নাকি দুটোর মিশ্রণ বুঝে উঠতে পারল না সে, কিন্তু এই অনুভূতিটা খুব সুন্দর।
তার জীবনে প্রথম সে এমন কিছু অনুভব করছে। এত বছর ধরে নীলাক্ষীর সঙ্গে সে বহুবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে, অনেকবার নীলাক্ষীকে সে নিজে হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু কখনো তার এমন অনুভূতি হয়নি যেটা তার আজ হচ্ছে। ক্যাটরিনার খাওয়া শেষ হলে রুদ্রনীল একটি গ্লাসে মদ ঢাললো, তারপর তাতে কিছুটা জল মিশিয়ে পান করতে গিয়েই মদের বিশ্রী গন্ধে তার গা গুলিয়ে উঠল। মনে মনে চিন্তা করলো, এই অখাদ্য জিনিসটা লোকে এত ভক্তি সহকারে খায় কিভাবে? মদের গন্ধ দূর করতে একটা সিগারেট ধরিয়ে তাতে 2 টান দিয়ে এক রাস ধোঁয়া ছেড়ে প্রায় এক নিঃশ্বাসে মদের গ্লাসটা খালি করে ফেলল রুদ্র। তারপর ক্যাটরিনার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি এখানে এলেন কিভাবে? তা শুনে আপনি কি করবেন? এই নরকে যে একবার এসে পড়েছে সে আর বেরোতে পারেনি কখনো। আরে বলুন তো, সারা রাত কাটাতে হবে, একটু কথাবার্তা বলেই সময়টা ভালো কাটবে। আচ্ছা, আপনি যখন শুনতে চাইছেন আমি বলছি। আমাদের বাড়ি বামনগাছিতে, নাম শুনেছেন হয়তো, বনগা বারাসাত লাইনে। আমাদের বাড়িতে আমরা মোটমাট 4 জন সদস্য ছিলাম। আমরা 3 বোন ও মা। বাবা নেই, বাবা মারা যায় যখন আমার ছোট বোনের বয়স 3 বছর মতো হবে। যেহেতু বোনেদের মধ্যে আমি সব থেকে বড়, তাই সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে আমার আর মায়ের কাঁধে। সংসার চালাতে মা লোকের বাড়িতে কাজ করত, আমি টিউশনি করতাম এবং তার পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালাচ্ছিলাম। আমাদের জীবনযাত্রা সহজ তো ছিল না, কিন্তু হাজার কষ্টের মধ্যে দিয়েও আমাদের খেয়ে দিয়ে ঠিক দিন কেটে যাচ্ছিল। কিন্তু নিয়তির খেলা দেখুন, কেমন সর্বনাশা ঘটনা ঘটে গেল আমার জীবনে। এই 4 দিন আগে আমি প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলাম। মোটামুটি সন্ধে 8টা মতো বাজে হয়তো। প্রায়ই লোডশেডিং হয়ে থাকে আমাদের ওখানে, সেদিনও তার বিপরীত হলো না। এদিকে কারেন্ট না থাকায় সারা রাস্তা অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে এগিয়ে চলছি বাড়ির দিকে। হঠাৎ এক ব্যক্তি আমাকে থামিয়ে দিয়ে বললেন, দয়া করে একটু বলবেন যে এই ঠিকানাটা কোথায়? অনেক সময় ধরে ঘুরছি এই দিক দিয়ে, এক তো লোডশেডিং, তার উপর এই দিকটাতে তেমন লোকজনও নেই। বাজারের দিক থেকে একজন আমাকে এই দিকে আসতে বললেন, তাছাড়া আর কেউ ঠিকঠাক করে কিছুই বলতেই পারছেন না। আমি ঠিকানাটার দিকে তাকাতেই হঠাৎ একজন পেছন থেকে এসে আমার নাক মুখ চেপে ধরল, আর সঙ্গে সঙ্গে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আমার নাকে প্রবেশ করলো। আর তারপর আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলে নিজেকেই অন্ধকার ঘরে আবিষ্কার করি। ঘটনাগুলো মনে করে ক্যাটরিনার চোখে আবার জল এলো। কান্না করতে করতেই সে বলে চলল, তার কিছু সময় পর এক ব্যক্তি এই ঘরে প্রবেশ করে। আমি চিৎকার করে তাকে প্রশ্ন করি, আমি এখানে কেন? এটা কোথায়? কোন জায়গায় এটা? কেন আমাকে এখানে আনা হয়েছে? হু হু করে হেসে সেই ব্যক্তি উত্তর দেন, এটা কলকাতা, আর তুই সোনাগাছিতে আছিস। বাবলুদা 50,000 টাকায় তোকে কিনে নিয়েছে। তুই এখন এই বেশ্যালয়ের সম্পত্তি। লোকটির কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল, মাথায় আকাশ ভেঙে পড়ল, হৃদস্পন্দন 100 গুণে বেড়ে গেল। লোকটি তার বিশ্রী হাসিটা হাসতে হাসতেই বলল, আচ্ছা শোন, তুই যদি সভ্যমে হয়ে থাকিস, যদি আমাদের কথা মতো কাজ করিস, তাহলে তোকে ভালো ভালো খাবার, অনেক টাকা পয়সা, নতুন নতুন ড্রেস কিনে দেবো। মাঝে মধ্যে নানান 5 স্টার হোটেলেও উঠতে পারবি। এত এনজয় করবি যা জীবনে আগে কোনোদিন করিসনি, বুঝলি? আচ্ছা, এখন একটা কথা বলতো, বয়ফ্রেন্ড আছে?
আগে কখনো কারোর সঙ্গে যৌন সঙ্গম করেছিস? লোকটির কথাগুলো শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, আমি কোন নরকে এসে পড়লাম? আমি ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, না, নেই, আর ওসব করিনি কখনো। দয়া করুন, ছেড়ে দিন আমাকে, আমাকে বাড়ি ফিরে যেতে দিন। লোকটি তার লালসায় ভর্তি দৃষ্টি দিয়ে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। তারপর আমার কাছে এগিয়ে এসে জোর করে তুলে ধরলেন এবং আমার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগলেন। আমি নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু একজন পুরুষের শক্তির সামনে একজন নারী কতক্ষণ আর টিকতে পারে? এক এক করে আমার পোশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে প্রায় আমাকে অর্ধনগ্ন করে ফেললো ওই জানোয়ার। আর কোনো উপায় না পেয়ে নিজের সম্মান রক্ষা করতে ওই যে জল ভর্তি মাটির কলসিটা দেখছেন, ওখানে আর একটা কলসি ছিল আগে, ওটা তুলে ধরে মারলাম শয়তানটার মাথায়। আর সাথে সাথে ব্যথায় কাতরাতে কাতরাতে আমায় ছেড়ে দিয়ে এই ঘর থেকে পালিয়ে গেল ওই নরপিশাচটা। তারপরের ঘটনা তো জানেনই আপনি। আমাকে 2 দিন ধরে অভুক্ত রাখা হয়, মাঝে মধ্যে এসে আমাকে বেধড়ক মারধর করা হয়। এই দেহ ব্যবসার কাজে নামার জন্য আমাকে বাধ্য করা হয়। কতবার যে আমি ওই জানোয়ারগুলোর হাতে পায়ে ধরেছি, হাত জোর করে আমি মুক্তির ভিক্ষা চেয়েছি, কিন্তু ওই নরপিশাচগুলো আমার একটা কথাও শোনেনি। এই পতিতালয়ে আসার পর আমি কোনো মানুষকে দেখিনি, দেখেছি শুধুমাত্র নরপিশাচদের, যারা নারীর শরীরকে ভোগ বিলাসিতা জিনিস আর বাজারে বিকৃত পণ্য মনে করেন। নারীর নরম শরীরে নিজেদের কামোত্তেজনার দাঁত বসাতে চায়। একমাত্র আপনাকেই দেখলাম, যে কিনা মানুষ, যিনি নারীর সম্মান করতে জানেন, নারীকে ভোগ বিলাসিতার জিনিস মনে করেন না। ক্যাটরিনা এতক্ষণ অন্যমনস্ক হয়েই কথাগুলো বলেছিল। কথা শেষ হলে সে রুদ্রের দিকে ফিরে দেখে মদের নেশায় রুদ্র মেঝেতে বসে বসেই চৌকিতে হেলান দিয়ে প্রায় ঘুমিয়ে পড়েছে। ক্যাটরিনা রুদ্রের দিকে এগিয়ে গিয়ে তাকে ডাক দিল, রুদ্রনীল বাবু, উঠুন, মেঝেতে বসতে হবে না, আসুন চৌকিতে আসুন। রুদ্রনীল বাবু, শুনছেন? আসুন চৌকিতে। কয়েকবার ডাকতেই রুদ্র চোখ খুলল। কোনো মতে চোখ খুলে চৌকির ওপর ভর দিয়ে রুদ্র উঠে দাঁড়ালো। ক্যাটরিনা রুদ্রকে ধরে নিয়ে আস্তে আস্তে চৌকিতে শুইয়ে দিল। ক্যাটরিনা চৌকি থেকে উঠতে যাবে, হঠাৎ তার এক হাত চেপে ধরল রুদ্র ও পরক্ষণেই এক জোরালো টানে ক্যাটরিনা সোজা গিয়ে পড়ল রুদ্রের বুকের ওপর। নেশাগ্রস্ত অবস্থায় ক্যাটরিনার চুলে বিলি কাটতে কাটতে রুদ্র বলল, আবার আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ নীলাক্ষী? তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ আর যেও না, প্লিজ, আমাকে ছেড়ে আর যেও না। হঠাৎ রুদ্রের এমন আচরণে ক্যাটরিনা বেশ সমস্যার মধ্যে পড়ল। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারল না সে। আর কোনো উপায় না দেখে রুদ্রকে ডাকতে আরম্ভ করলো ক্যাটরিনা। রুদ্রনীল বাবু, আমি নীলাক্ষী নই। রুদ্রনীল বাবু, চোখ মেলে দেখুন, আমি ক্যাটরিনা, আপনার নীলাক্ষী নই। এভাবে 3 থেকে 4 বার ডাকাডাকি করে রুদ্রের হুঁশ ফেরানোর বৃথা চেষ্টার পর ক্যাটরিনার কানে বাইরের চলতে থাকা একটি গানের শব্দ ভেসে এলো। বেওয়ফা তেরা মাসুম চেহারা ভুল জানে কে কাবিল नहीं है बेवफा तेरा मासूम चेहरा भूल जाने के काबिल नहीं है। ডাকাডাকির শব্দ শুনে
রুদ্র হালকা করে চোখ মেলে চাইল ক্যাটরিনার দিকে। নেশাচ্ছন্ন অবস্থায় ক্যাটরিনার আবছা অবয়বটাও তার কাছে নীলাক্ষীর মতোই লাগলো। ক্যাটরিনার ফর্সা পানের মতো মুখটা নিজের দুই হাতের তালুর মধ্যে নিয়ে একটা ভালোবাসা মিশ্রিত হাসি হেসে রুদ্র বলল, আই লাভ ইউ। এইটুকু বলে ক্যাটরিনা কিছু বোঝার আগেই তার সারা মুখে অনবরত চুম্বনে ভরিয়ে দিল রুদ্র এবং তারপর নিজের সর্বশক্তি দিয়ে ক্যাটরিনাকে জড়িয়ে ধরল সে। আস্তে আস্তে রুদ্রের ঠোঁট নেমে এলো ক্যাটরিনার গলা ও ঘাড়ের মতন সংবেদনশীল জায়গায়। নিজের ভালোবাসার ছোঁয়ায় ক্যাটরিনাকে পাগল করে তুলল সে আস্তে আস্তে। ব্যাপারগুলো এমন ভাবে ঘটে চলেছিল যে ক্যাটরিনা তার বাধা দেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলল আর আস্তে আস্তে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিল রুদ্রের ভালোবাসার কাছে। ক্যাটরিনা তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট নিয়ে এগিয়ে গেল রুদ্রের ঠোঁটের কাছে আর রুদ্র এগিয়ে গেল ক্যাটরিনার ঠোঁটের কাছে। আর সঙ্গে সঙ্গে দুইজনের ঠোঁট একে অপরের মধ্যে মিলিয়ে গেল। গভীর চুম্বনের দ্বারা একে অপরের মুখরস পান করতে করতে দুইজনই হারিয়ে গেল ভালোবাসার অন্তহীন গভীর মহাসাগরে। এমন সুখ, এমন ভালোবাসা ক্যাটরিনা আগে কখনো অনুভব করেনি। হতে পারে যে এই ভালোবাসার উপর তার কোনো অধিকার নেই, এই অনুভূতিগুলো তার জন্য নয়, কিন্তু তাতে কি হয়েছে? আজ তো এই সবকিছুর ওপরেই শুধুমাত্র তারই অধিকার। হয়তো কাল সকাল হতেই ভালোবাসা থেকে সে আবার বঞ্চিত হয়ে যাবে, তবুও এই সুযোগটা সে হারাতে চায় না। হয়তো এই রাতের ভালোবাসার মুহূর্তগুলোই তার জীবনের শেষ সুখের মুহূর্ত হয়ে থাকবে। প্রচন্ড উত্তেজিত হয়ে নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাটরিনা পাল্টা চুম্বনে রুদ্রের মুখ ভরিয়ে তুলল। রাত বাড়তে থাকলো আর তার সঙ্গে বাড়তে থাকলো দুইজনের ভালোবাসার পরিমাণ। রুদ্রের হাত এক এক করে ছুঁয়ে গেল ক্যাটরিনার শরীরের মাংসলো অংশ। তারপরেই দুজনের শরীর থেকে আস্তে আস্তে নেমে গেল বস্ত্রের শেষ অংশটুকুও এবং দুইজনেই ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ যৌন খেলায় মেতে উঠল। এক হয়ে গেল দুইজনের শরীর। রুদ্রকে নিজের ভেতর অনুভব করতে পেরে ক্যাটরিনা প্রচন্ড সুখী ও উত্তেজনায় চিৎকার করতে আরম্ভ করল। পুরো ঘরময় প্রতিধ্বনি হতে লাগলো চৌকির ক্যাচ ক্যাচ ও ক্যাটরিনার চিৎকারের মিশ্রিত শব্দ। কিছুক্ষণ ধরে এইভাবেই চলতে থাকলো রুদ্র ও ক্যাটরিনার মিলনের পর্ব। পরম ভালোবাসা ও তৃপ্তির সীমানা অতিক্রম করে দুজনেই ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সেই রাতে। পরের দিন সকালবেলা রুদ্রের ঘুম ভাঙতেই সে নিজেকে চৌকির ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় আবিষ্কার করলো। তারপর নিজের পাশে ক্যাটরিনাকেও একই অবস্থায় দেখে চমকে উঠল সে। আস্তে আস্তে আগের রাতের ঘটনাগুলো আবছা আবছা মনে পড়ল তার। নীলাক্ষীকে ভেবে ক্যাটরিনার সঙ্গে এই জঘন্য কাজটি করায় সে ভেতর থেকে ভীষণভাবে অনুতপ্ত হলো। মনে মনে চিন্তা করলো ক্যাটরিনা একটি ভালো মেয়ে ছিল এবং সে তাকে একজন সৎ ব্যক্তি ভেবেছিল। কিভাবে সে একটা সৎ মেয়ের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি করতে পারলো? কাল রাতে সে যখন ক্যাটরিনার সঙ্গে অসভ্যতা শুরু করে তখন ক্যাটরিনা তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল যে সে নীলাক্ষী নয়, কিন্তু সে তার একটা কথাও শোনেনি। রুদ্র আর চৌকির ওপর থাকতে পারল না। চাদর দিয়ে ক্যাটরিনার বস্ত্রহীন শরীরটা ঢেকে দিয়ে রুদ্র চৌকি থেকে নেমে দাঁড়ালো। তারপর এক এক করে নিজের পোশাক পরে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে, ঠিক
তখনই তার পেছন থেকে ক্যাটরিনা তাকে ডাক দিল। চলে যাচ্ছেন রুদ্রনীলবাবু? রুদ্র কোনো উত্তর দিতে পারল না, তার বলার মতো কোনো ভাষা নেই। রুদ্র কোনো উত্তর দিচ্ছে না দেখে ক্যাটরিনা চৌকি থেকে নেমে চাদরটা নিজের শরীরে পেঁচিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল রুদ্রের দিকে। রুদ্র কাঁপা কাঁপা গলায় বলল, ক্যাটরিনা, আই এম সরি। কাল আমি রুদ্রকে থামিয়ে দিয়ে একটু হেসে ক্যাটরিনা বলল, সরি বলার কোনো দরকার নেই রুদ্রনীলবাবু। কাল যা হয়েছে তা আমাদের দুজনের ইচ্ছাই হয়েছে। আমি অভাগিনী, আমার কপালে আর ভালোবাসা কোথায়? তাই কাল নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার সুযোগ পেয়ে আমি তা হাতছাড়া করতে চাইনি। তা আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ ক্যাটরিনা, আমি এখন বেরোবো। আর শোনেন, যদি মনে হয় যে শুধু আপনার জীবনেই সমস্যা, আপনার ভাগ্যই খারাপ, আপনার জীবনে আর কেউ নেই তাই আপনি মরে যাবেন, তখন অন্তত একবার আমার জীবনের কথাটা ভেবে দেখবেন, ঠিক আছে? তাছাড়া আর তো মনে হয় না কোনোদিনও এই অভাগিনীর মুখ দর্শন করতেও আসবেন এখানে। এইটুকু বলে হঠাৎ করে রুদ্রের গালে একটা মিষ্টি চুম্বন দিয়ে ক্যাটরিনা আবার বলতে আরম্ভ করলো, কিন্তু আমি চাই যে আপনি আবার একবার আমার সাথে দেখা করুন। জানি না আপনি তা করবেন কি না, কিন্তু আপনার সঙ্গে আবার সময় কাটানো, আপনাকে ভালো করে চেনা জানা আমার একান্ত কাম্য। আচ্ছা ক্যাটরিনা, আমি তাহলে এখন যাই। ভালো থেকো তুমি। যাই বলতে নেই রুদ্রনীলবাবু, সব সময় বলতে হয় আসি। সরি, আমি তাহলে এখন আসি। এই বলে রুদ্র বেরিয়ে গেল ক্যাটরিনার ঘর থেকে। ক্যাটরিনার মন একদমই চাইছিল না যে সে রুদ্রনীলকে যেতে দিক, কিন্তু কিছু করার নেই, তাই বাধ্য হয়েই নিজের মনের ওপর পাথর চাপা দিতে হলো তার। ঘর থেকে উঁকি মেরে যতক্ষণ রুদ্রকে দেখা গেল ততক্ষণ ক্যাটরিনাকে একভাবে তাকিয়ে দেখল রুদ্রের চলে যাওয়ার দৃশ্য। হয়তো তার মনে এটাই চলছিল যে একবার অন্তত রুদ্র তার দিকে ফিরে দেখবে, কিন্তু তা আর হলো না। তারপর রুদ্র সিঁড়ি দিয়ে নেমে গেল। যখন তাকে আর দেখা গেল না তখন ক্যাটরিনা তার চোখের কোণের জলটা মুছে আবার ঘরে ঢুকে গেল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রুদ্রের কি মনে হলো, সে আবার 2 ধাপ পেছনে ফিরে ক্যাটরিনার ঘরের দিকে চাইল। দরজাটা বন্ধ থেকে রুদ্র আবার নামতে শুরু করলো। বাইরে বেরোতে গিয়ে হঠাৎ তার সঙ্গে বাবলু দালালের দেখা হয়ে গেল। বাবলু তখন ব্রাশ করছিল। রুদ্রকে দেখে মুখ থেকে ব্রাশটা নামিয়ে ওয়াক থু করে টুথপেস্টের ফেনাটা ফেলে বাবলু বলল, क्या बाबू? রাত अच्छी কাটলো? হ্যাঁ, ভালো কেটেছে। আবার আসবেন কিন্তু বাবু। যদি কখনো ইচ্ছা হয় যে মেয়েকে নিয়ে বাইরে কোথাও যাবেন তাও নিয়ে যেতে পারেন, শুধু টাকাটা একটু বেশি লাগবে আর কি। এই নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে যেতে হবে আর কি। বাবলুর হাসিটা এমনিতেই বিশ্রী, তার উপর টুথপেস্টের ফেনা মিশ্রিত হওয়ার কারণে হাসিটা দেখতে আরো বেশি বিকট লাগলো রুদ্রের কাছে। আচ্ছা ঠিক আছে। বেশ্যালয়ের এলাকা পেরোতে গিয়ে রুদ্র লক্ষ্য করল সন্ধ্যায় দেখা দৃশ্য এবং সকালের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। এখন রাস্তায় লোক চলাচল কম, গান বাজনাও বন্ধ। বেশ্যালয়ের মহিলারাও তাদের দৈনিক কাজে ব্যস্ত। কেউ কেউ লাইনে দাঁড়িয়ে নল থেকে জল ভরছেন, কেউ কেউ তাদের পোশাক পরিষ্কার করে ভেজা কাপড় ব্যালকনিতে মিলে দিয়েছেন, কেউ কেউ আবার ব্রাশ করছেন। এক জায়গাতে রীতিমতো জল ভরা নিয়ে ঝামেলাও বেঁধে গেল একদম রুদ্রের সামনে। আর তারপরে শুরু হয়ে গেল মহিলাদের মারামারি আর গালিগালাজ। সবকিছু মিলিয়ে একটা সাধারণ পল্লীতে যেমন দৃশ্য দেখা যায় ঠিক তেমনি। এটা যে নিষিদ্ধ পল্লী
তা সকালের এই পরিবেশ দেখে বোঝা খুবই মুশকিল। বেশালার এলাকা পেরিয়ে এক দোকান থেকে ব্রাশ, টুথপেস্ট ও একটি জলের বোতল কিনে মুখ ধুয়ে পাবলিক টয়লেট থেকে ফ্রেশ হয়ে নিল রুদ্র। তারপর এক ট্যাক্সি ভাড়া করে সোজা চলে গেল তার অফিসে। বেলা বাড়তে থাকলো, কিন্তু আজ রুদ্র তার কাজে ঠিক কোনোভাবেই মন দিতে পারছিল না। একরকম অন্যমনস্ক হয়েই ছিল সারাক্ষণ। তাই আজ ফোনে লোকজনের গালি অথবা কলিগদের হাসাহাসি শুনে কোনো কিছুতেই সে ধ্যানই দিচ্ছিল না। সারাদিন সে ক্যাটরিনার কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দিল। কারণ না জানলেও সে ক্যাটরিনার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলো, যে আকর্ষণ কাটিয়ে ওঠা অন্তত তার পক্ষে সম্ভব ছিল না। আর থাকতে না পেরে রুদ্র ঠিক করলো আজ সে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাবে। সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে রুদ্র প্রথমে ঢুকলো একটি ফোনের দোকানে। সেখান থেকে 1000 টাকার মধ্যে একটি কিপ্যাড ফোন ও একটি রানিং সিম কার্ড কিনে কয়েকটা দোকান পার করে একটি শাড়ির দোকানে ঢুকলো রুদ্র। অনেকগুলো শাড়ি দেখার পর একটি শাড়ি তার খুবই পছন্দ হলো। সে চিন্তা করলো, ক্যাটরিনার তো ভালো পোশাক নেই, এই শাড়িটা ওর গায়ে খুব ভালো লাগবে। এই ভেবে শাড়িটি কিনে নিয়ে শাড়ির দোকান থেকে বেরিয়ে পড়ল রুদ্র। ট্যাক্সি ধরে সোনাগাছি পৌঁছে আগের দিনের রাস্তাটি ধরেই এগিয়ে চলল সে। আজ সন্ধ্যায়ও সেই একই দৃশ্য লক্ষ্য করল রুদ্র। সে বুঝতে পারল একমাত্র সূর্যাস্তের পরই নিষিদ্ধ পল্লীতে রং ধরতে শুরু করে ও আবার নিজের ছন্দে ফিরে আসে এশিয়ার বৃহত্তম বেশ্যালয়। রাস্তাঘাট আবার জমজমাট হয়ে ওঠে এবং মহিলারা বেরিয়ে পড়েন তাদের খরিদ্দার ধরতে। রাস্তার পাশে মহিলাদের ডাক কোনো রকমে প্রত্যাখ্যান করে একভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলল রুদ্র। নিজের গন্তব্যে পৌঁছে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই রুদ্রের সঙ্গে আবার দেখা হয়ে গেল বাবলু দালালের। বাবলু দালাল একগালে হেসে বলল, अरे बाबू, अपनी आवाज लगता है आपको भी लौंडियाबाजी का नशा चढ़ गया है। चलो अच्छा ही हुआ। आशेन आशेन, বলুন আজ কাকে টেস্ট করবেন? অন্য কেউ না, আমি ক্যাটরিনার কাছেই যাব। না বাবু, তার আজ হবে না। আমি ইতিমধ্যে অন্য একজন কাস্টমারকে পাঠিয়ে দিয়েছি ক্যাটরিনার ঘরে। উনি আমাদের অনেক পুরনো গ্রাহক। যদি একান্তই ক্যাটরিনাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে না চান তাহলে 2 ঘন্টা অপেক্ষা করুন। অন্য কেউ নয়, আমি ওর কাছেই যাব। আমি ক্যাটরিনাকেই চাই, দরকার হলে আমি 5-এর জায়গায় 7 দেব। বাবলু দালাল মহা মুশকিলে পড়ল। কিভাবে কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। কিন্তু এদিকে রুদ্রের কথা না শুনলে 7000 টাকাও হাতছাড়া হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে বাবলু বলল, আচ্ছা আসেন আমার সঙ্গে, দেখি কি করা যায়। রুদ্রকে নিয়ে বাবলু দালাল দ্রুত পায়ে এগিয়ে গেল ক্যাটরিনার ঘরের দিকে। ক্যাটরিনার ঘরের সামনে আসতেই রুদ্র শুনতে পেল ক্যাটরিনার চিৎকার চেঁচামেচি ও আরেক পুরুষের গালিগালাজের শব্দ। রুদ্র ও বাবলু দালাল একসঙ্গে দরজা ধাক্কাতে লাগলো। কয়েক মুহূর্ত পর দরজা খুলে বেরিয়ে আসলো রোগা পাতলা মাতাল গোছের এক ব্যক্তি। বাবলু দালাল ওই ব্যক্তিকে বললেন, দেখুন দাদা, আজ একদমই খেয়াল ছিল না আমার, এই বাবু আজ ক্যাটরিনাকে বুক করেছেন। আপনি দয়া করে বেরিয়ে আসুন, আপনাকে আরও ভালো মেয়ে দিচ্ছি। লোকটি বাবলু দালালের প্রস্তাবে রাজি হলেন না। অনেক চেষ্টা করে অনেক কিছু বলে শেষ পর্যন্ত লোকটিকে রাজি করানো গেল। লোকটি বেরিয়ে যেতেই রুদ্রনীল বাবলু দালালের ইউপিআইডিতে 7000 টাকা ট্রান্সফার করে ঘরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করে পেছনে ঘুরতেই ক্যাটরিনা ছুটে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। আর
কান্না করতে করতে বলল, রুদ্রনীল বাবু, আজ আপনি না এলে ওই জানোয়ারটা আমাকে মেরেই ফেলতো। হালকা আলোতে রুদ্র লক্ষ্য করল ক্যাটরিনার সারা শরীরে মারের কালশিটে দাগ, নখের আঁচড় ও কিছু কিছু ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। আরে তোমার তো দেখছি কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। এসো এসো, আমার সঙ্গে এসো। কিন্তু ক্যাটরিনা রুদ্রকে ছাড়ল না, তার জায়গা থেকে নড়লও না। রুদ্রকে জড়িয়ে ধরে তার বুকে মাথা গুঁজেই দাঁড়িয়ে থাকলো সে। হঠাৎ কি একটা মনে হতে রুদ্র ক্যাটরিনার মুখটা আলতো করে তুলে ধরল। ক্যাটরিনার মুখটা আলতো করে তুলে ধরতেই রুদ্র দেখল ক্যাটরিনার এক চোখ রীতিমতো ফুলে গেছে। চোখের চারিপাশে কালো হয়ে জমাট বেঁধে আছে রক্ত। চোখটা এতটাই ফুলে গেছে যে সেটাকে প্রায় বন্ধ বললেই চলে। এছাড়াও নাক মুখ ফেটে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে চলেছে ও সমগ্র চেহারা জুড়ে আছে অজস্র আঘাতের চিহ্ন। ক্যাটরিনার এমন অবস্থা দেখে চমকে উঠে রুদ্র বলল, এই আপনার কি অবস্থা? ওই নরপিশাচটা আপনার সঙ্গে একই হাল করেছে? ক্যাটরিনা রুদ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপরদিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর কান্না করতে করতে বলল, এখন তো এটাই আমার ভাগ্য। এই যন্ত্রণাই আমাকে সহ্য করে যেতে হবে যতদিন আমি বেঁচে আছি। আজ তো ঈশ্বরের অশেষ কৃপা যে উনি আপনাকে সঠিক সময় পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনিও তো প্রতিদিন আর আমাকে এভাবে বাঁচাতে পারবেন না। প্রতিদিন এখানে এসে এভাবে টাকা ওড়ানো সম্ভব না। আমাকে ছেড়ে দিন আমার অবস্থায়। কেন করছেন এত আমার জন্য? কি পাবেন আপনি? আপনি আগে চৌকির ওপর গিয়ে চুপ করে বসুন, পরে আপনার সঙ্গে কথা বলছি। হ্যালো বাবলুদা, আরে আপনার আগের গ্রাহক একই অবস্থা করে গেছে। মেয়ে এখন নড়তে চড়তে পারছে না, চেহারা পুরো শেষ করে ফেলেছে। क्या बात कर रहे हो बाबू? आप एक तो रुकिए, আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স लेके आ रहा हूँ। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন। কয়েক মুহূর্তের মধ্যেই বাবলু দালাল ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হলো। তার কাছ থেকে বাক্সটা নিয়ে রুদ্র একবার ক্যাটরিনার অবস্থাটাও দেখিয়ে দিল। ক্যাটরিনার অবস্থা দেখে বাবলু দালাল মুখ দিয়ে চুস চুস শব্দ করতে করতে বলল, না, কি অবস্থা করেছে? আরে হামারা ধান্দা পানি বন্ধ করে দিবে না কে? এবার কি হবে? না হলে ও তো এক সপ্তাহ কাজে লাগতে পারবে না। কত লোকসান হবে বুঝতে পারছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি এবার তোমার ওই পুরনো গ্রাহককে গিয়ে বলো এইসব কথা। বাবলু দালাল রাগে গজগজ করতে করতে ফিরে গেল। বাবলু দালাল চলে গেলে দরজা বন্ধ করে দিয়ে ক্যাটরিনাকে টেনে চৌকিতে বসিয়ে দিল রুদ্র। তারপর তার ক্ষত স্থানগুলোতে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করে মলম লাগাতে শুরু করলো রুদ্র। ক্যাটরিনা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপর রুদ্রের কাছে একবার ধমক খেয়ে চুপ করে গেল সে। মলম লাগানো হয়ে গেলে ক্যাটরিনাকে দুটো পেন কিলার ট্যাবলেট খাইয়ে, জানেন আজ সারাদিন শুধু আপনাকে নিয়েই ভেবেছি। সবসময় এই চিন্তাটাই ঘুরছিল মাথায় যে আপনাকে এই নরক থেকে কিভাবে বের করা যাবে। আপনি একটি ভালো মেয়ে, আপনি এই নরকের যোগ্য নন। আপনি একটা সুন্দর জীবন ডিজার্ভ করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ যেভাবেই হোক আমি আপনাকে এখান থেকে উদ্ধার করবই। রুদ্রের এমন কথা শুনে ক্যাটরিনা ম্লান হেসে বলল, তা সম্ভব নয় রুদ্রনীল বাবু। আপনি শুধু শুধু নিজের সময় নষ্ট করছেন আমাকে নিয়ে ভেবে। এই নরক থেকে কেউ কোনোদিনও বেরোতে পারবে না। আজ পর্যন্ত কেউ পারেনি, আর যারা চেষ্টা করেছে তারা সবাই মারা পড়েছে। আপনি জানেন বাবু দালালদের কত কড়া পাহারা?
আর আপনি যে পুলিশের কাছে যাবেন তাতেও কোনো লাভ হবে না, কারণ পুলিশ সব জানে। এই সেক্স র্যাকেটের খবর উঁচু মহল পর্যন্ত জানাজানি আছে। পুলিশ ও নেতারা সবাই মিলিত এই র্যাকেটের সঙ্গে। এই বেশ্যালয় থেকে যা ইনকাম হয় তার 1 ভাগ পুলিশ আর 1 ভাগ নেতাদের পকেটে ঢোকে। তাছাড়া আপনি তো আর সিনেমার হিরো না যে একাই সবাইকে মেরে দিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, অথবা আপনার কাছে এতটা টাকাও নেই যে আমাকে এখান থেকে কিনে নেবেন। ছাড়ুন রুদ্রনীলবাবু, আমি বলছি তো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। এইটুকু বলে ক্যাটরিনা থামল। ক্যাটরিনার কথা শুনে রুদ্র একদম চুপ হয়ে গেল। হয়তো কিছু একটা চিন্তা করছিল সে। সম্পূর্ণ ঘর জুড়ে এখন বিরাজ করছে শুধুমাত্র নিস্তব্ধতা। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঘরের নিস্তব্ধতাকে ভঙ্গ করে রুদ্র বলল, জানি আপনি অনেক কিছু সহ্য করেছেন, আপনার উপর অনেক অত্যাচার করা হয়েছে, অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে আপনার উপর দিয়ে, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো আর চলবে না। আপনার এটা মনে রাখা উচিত যে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়, আর ইচ্ছে শক্তির সঙ্গে যখন বুদ্ধি মেশে তখন যে কোনো কাজ করাই সম্ভব। আর হ্যাঁ, আমি সিনেমার হিরো নই সেটা আমিও জানি, আর এটাও জানি যে আমার কাছে অত টাকাও নেই যে আপনাকে কিনে নেব। কিন্তু আপনি ও আমি দুজনেই শিক্ষিত, আমরা দুজনে মিলেই যদি কোনো প্ল্যান করি তাহলে সেটা সাকসেসফুল হবেই। দেখুন, অনেক সময় কাজ গায়ের জোর দেখিয়ে ও টাকা দিয়ে হয় না, তা বুদ্ধি দিয়ে করা সম্ভব। রুদ্রের কথা শুনে ক্যাটরিনা ভীষণ আশ্চর্য হয়ে প্রশ্ন করল, মানে আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? আচ্ছা শুনুন তাহলে, যতদিন আপনি সুস্থ হচ্ছেন না এবং আপনার চেহারা ঠিক হচ্ছে না ততদিন আপনাকে আবার এই দেহ ব্যবসায় বাবলু দালাল নামাতে পারবে না। মানে আমাদের কাছে না হলেও 1 সপ্তাহ সময় আছে। তারপর কিছুদিন ধরে আমি আপনাকে নিয়ে এই পতিতালয়ের বাইরে যাব এবং সময়ের মধ্যে আবার ফেরতও দিয়ে যাব। হ্যাঁ, অবশ্য আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই বাবলু দালালের কাছে জমা দিয়ে যেতে হবে। তারপর? আরে তারপরেই তো শুরু হবে আসল প্ল্যান। ক্যাটরিনার কানে কানে রুদ্র ফিসফিসিয়ে কিছু একটা বলল। তাতে ক্যাটরিনা ভয়ানক রেগে গিয়ে বলল, না, এটা কিছুতেই সম্ভব না। আরে আচ্ছা, মুশকিল তো, রেগে যাচ্ছেন কেন? আমার কথাটা আগে শেষ করতে দিন। রুদ্রের সম্পূর্ণ কথাটা শুনে ক্যাটরিনা চিন্তিত মুখে বলল, এই প্ল্যানে কাজ হবে তো? কাজ হবে মানে? অবশ্যই হবে। আপনি যদি আমার কথা মতো সমস্ত কিছু করেন তবে 100% আমার এই প্ল্যান কার্যকর হতেই হবে। তাহলে সব বুঝতে পেরেছেন কি করতে হবে, কখন কি করতে হবে? রাজি তো আপনি? খুবই শান্ত কিন্তু গম্ভীর স্বরে ক্যাটরিনা উত্তর দিল, হ্যাঁ, আমি রাজি আছি। ঘর এখন সম্পূর্ণ নিস্তব্ধ। দুটি মানুষের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না এখন। রুদ্র ও ক্যাটরিনা দুইজনেই চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। এভাবে কিছুক্ষণ থাকার পর রুদ্রনীল নিস্তব্ধতা ভঙ্গ করে বলল, হ্যাঁ, ভালো কথা। আপনার জন্য কিছু জিনিস এনেছিলাম, দেখুন তো পছন্দ হয় নাকি। এই বলে শাড়ির প্যাকেটটা সে তুলে দিল ক্যাটরিনার হাতে। ক্যাটরিনা ব্যস্ত হয়ে প্যাকেটটা খুলে দেখল। নীলের সঙ্গে সবুজ মিশ্রিত ময়ূর রঙের একটি হ্যান্ডলুম শাড়ি। আনন্দে ক্যাটরিনার চোখে জল আসে। ক্যাটরিনার চোখের জল মুছে দিয়ে রুদ্র বলল, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব 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 পছন্দ হয়েছে। খুবই সুন্দর শাড়িটা। আচ্ছা, তাহলে একটু পরে দেখান তো, দেখি কেমন লাগে আপনাকে। না, আজ নয়, এটা আমি এক বিশেষ দিনে পরব।
আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করুন। ও হ্যাঁ, ভুলেই গেছি, আপনার কাছে তো ফোন নেই, তাই আপনার জন্য এই ফোন আর সিমটা এনেছি। ইচ্ছে হলে অথবা দরকার পড়লে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা। এইভাবেই অনেক রাত পর্যন্ত তাদের কথাবার্তা চলল। তারপর একসময় ঘুমে তাদের দুইজনেরই চোখ বুজে এলো। পরের দিন সকালবেলা ক্যাটরিনাকে বিদায় জানিয়ে খালি সিমের প্যাকেটটা নিজের পকেট ভরে রুদ্র বেরিয়ে পড়ল। তারপর টানা 1 সপ্তাহ কেটে গেছে। সে আর সোনাগাছিতে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যায়নি। তার মানে এই না যে তাদের কথাবার্তা বন্ধ। এরই মধ্যে সে বহুবার ক্যাটরিনাকে কল করেছে, কথা বলেছে, তার খোঁজ খবর নিয়েছে। মাঝে মধ্যে ক্যাটরিনাও তাকে ফোন করেছে, নিজের খোঁজ খবর দিয়েছে, সেখানকার পরিস্থিতির কথা জানাচ্ছে। কথায় আছে, প্রিয় মানুষ দূরে থাকলে দিনে দিনে আকর্ষণ আরও বাড়ে। এই ক্ষেত্রেও তার বিপরীত হলো না। রুদ্র ও ক্যাটরিনা একে অপরের প্রতি বেশ একটা টান, একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল। এই টান বা আকর্ষণ কিন্তু একেবারে শারীরিক বা মানসিক ছিল না, সেটা এসেছিল তাদের মনের গভীরতা থেকে, একে অপরের প্রতি নিঃস্বার্থ অনুভূতি থেকে। আর এরই চলতি কখন যে তাদের আপনি বলে সম্বোধনটা তুমিতে পরিণত হয়ে গেল, তারা কেউই বুঝতে পারল না। 1 সপ্তাহ বাবলু দালালের সঙ্গে কথা বলে নিজের সমস্ত ডিটেলস দিয়ে এবং 8,000 টাকা পেমেন্ট করে রুদ্র ক্যাটরিনাকে নিয়ে বেরিয়ে গেল পতিতালয়ের বাইরে। সারাদিন গঙ্গার ধার, বিবিসি, সাউথ সিটির মতো নানান জায়গায় ঘুরল তারা। তারপর হাইল্যান্ড পার্ক থেকে খাওয়া দাওয়া সেরে একদম সময়ের মধ্যে আবার পতিতালয়ে ফিরে গেল। এমনভাবেই প্রায়ই তারা বেশ্যালয়ের বাইরে যেতে লাগলো। যতদিন কাটতে লাগলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা ততটাই বাড়তে থাকলো। কিন্তু একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করা সত্ত্বেও কেউই নিজের মনের কথা অপরজনকে খুলে বলল না। আস্তে আস্তে রুদ্র নিজের অফিস এবং বাড়িও চিনিয়ে দিল ক্যাটরিনাকে। এভাবেই একদিন পতিতালয় থেকে বেরিয়ে দুজনে গিয়ে বসলো লেক গার্ডেনে। কিন্তু সেদিন রুদ্রের মুখটা কেমন যেন তাকে চিন্তিত দেখাচ্ছিল। ব্যাপারটা লক্ষ্য করেই ক্যাটরিনা বলল, কি হয়েছে রুদ্র? কি ভাবছো? আজ কোনো কথাও বলছো না। এনি প্রবলেম? আমার কাছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা ছিল তা সবই প্রায় শেষ। এখন কি করব সেটাই ভাবছি। রুদ্রের কথা শুনে ক্যাটরিনা ঘাবড়ে গেল। তারপর কম্পিত স্বরে বলল, কি গো, কি মনে হচ্ছে? সময় কি হয়ে এসেছে? ঠিক করে বলতে পারবো না, কিন্তু সময় হোক আর নাই হোক রিস্ক তো নিতেই হবে, তাছাড়া যে আর কোনো উপায় নেই। আরও কিছু সময় ধরে নানান কথাবার্তার পর ঠিক সময় মতো তারা দুইজনে উঠে পড়ল। বেশ্যালয়ের দিকে ফেরার পথে ট্যাক্সি থামিয়ে নেমে পড়ল রুদ্র। তারপর রাস্তা পার করে একটা ফার্মেসি থেকে কিছু একটা কিনে নিয়ে রুদ্র আবার গাড়িতে উঠে পড়ল। জিনিসটা ক্যাটরিনার হাতে দিয়ে বলল, সময় মতো ব্যবহার করে নিও। ক্যাটরিনা মুখে কোনো কথা না বলে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। ক্যাটরিনাকে জায়গা মতো ছেড়ে দিয়ে রুদ্র ফিরে গেল স্টেশনের দিকে। সেদিন রাতে ক্যাটরিনা বাবলু দালালকে ডেকে পাঠালো। বাবলু উপস্থিত হতেই ক্যাটরিনা বলল, বাবলুদা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার প্রস্তাবে রাজি। ক্যাটরিনার কথা শুনে বাবলু দালাল তার বিশ্রী হাসিটা হাসতে হাসতে বলল, হে হে,
এই তো बुद्धि हुए तेरे लड़की से। अगर पहले ही मेरी बात मान लेती तो इतना कुछ सह्य नहीं करते हो। तो चल राजी যখন হয়েছিস তখন দেখিস কাস্টমার লোক का লাইন लगवा दूंगा। হ্যাঁ, কিন্তু বাবলুদা, আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি কিন্তু ওইসব বালছাল পাবলিকদের সাথে শোবো না। এর আগে এক জানোয়ারকে পাঠিয়েছিলে, সে তো আমাকে মেরে মেরে আধমরা করে দিয়েছিল। ওসব চলবে না, শুধুমাত্র জেন্টলম্যানরাই আমার কাছে চান্স পাবে। আমার শরীরের তো অনেক দাম আছে নাকি? আমি শুধু বড়লোক কাস্টমারদের সাথেই শোবো, যারা আমাকে রুদ্রনীল বাবুর মতো বড় বড় হোটেলে নিয়ে যাবে, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াবে আর দামি দামি গিফট দেবে। ও হ্যাঁ, দিনে শুধু একজনের সঙ্গেই শোবো, কারণ বেশি জন করে নিলে তো কিছুদিনের মধ্যেই শরীর ঢিলা হয়ে যাবে। আর এটা তো তুমিও জানো, যতদিন শরীর টাইট আছে ততদিন কাস্টমারদের ভিড় আছে। কি ঠিক বললাম তো? सही बात, एकदम सही बात। चल আমি তোর সব শর্ত মানতে রাজি আছি। ক্যাটরিনা একটা মিষ্টি মন ভোলানো হাসি দিয়ে বাবলু দালালের গালে একটা ছোট্ট চুম্বন দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। আর বাবলু ক্যাটরিনার নতুন রূপ দেখে অতি আনন্দিত হয়ে ফিরে গেল নিচে। 3 দিন পর রুদ্র অফিসে বসে মন দিয়ে কাতার কাজ করছে। এই 3 দিনে না সে ক্যাটরিনাকে কল করেছে আর না ক্যাটরিনা তাকে কল করেছে। এমনকি সে ক্যাটরিনার সঙ্গে দেখাও করতে যায়নি। হঠাৎ রুদ্রের ফোনে একটা টেক্সট মেসেজ এলো। শব্দ শুনে ফোনটা হাতে তুলে নিয়ে এক ঝলকে মেসেজটা পড়ে নিল রুদ্র। মেসেজটা পড়তেই তার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠল। মনে মনে চিন্তা করল সে, আজ তাহলে আবার ক্যাটরিনার সঙ্গে দেখা হচ্ছে। অফিস সেরে বাবলু দালালের কোঠায় পৌঁছে সে দেখল বাবলু দালাল ভয়ানক রেগে আছে। চিৎকার চেঁচামেচি করে কান মাথা খেয়ে ফেলছে, তার লোকজনদের বকাঝকা করছে। বাবলু দালালের এমন অবস্থা দেখে রুদ্র প্রশ্ন করল, আরে কি ব্যাপার বাবলুদা, কি হয়েছে? একই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। আরে এখানে ছাড়া আবার কোথায় যাব? নিন টাকা নিন, ক্যাটরিনার কাছে যাব। अरे बाबू कटरीना फुर हो गई। ফুর হয়ে গেছে মানে? माने कटरीना भाग गई। बाबू आपकी प्यारी बेश्या, आपकी रखेल भाग गई। কিন্তু ক্যাটরিনা পালালো কিভাবে? और क्या बताओ बाबू, आज कटरीना को আমাদের এক বহুত আমির গ্রাহকের সাথে বাইরে পাঠাইছিলাম। সেখানে গিয়ে ওই মাগিটা কে জানে এমন কি প্রলোভন দিয়েছিল যে ওই বাবু একদম ওর বশীভূত হয়ে গেছিল। তারপর সুযোগ বুঝে কোনো এক সময় চুপি চুপি মদের মধ্যে কোনো অজ্ঞান করার ওষুধ মিশিয়ে নিজেকে হাতের উনাকে খাইয়েছে। उसके बाद वहीं से कटरीना भाग गई। हमने तो सोचा कि कटरीना आपके साथ भागी है, लेकिन আপনি তো এখানে আছেন। আমি আপনাকে ধরার জন্য লোক পাঠাচ্ছিলাম এক্ষুনি। আরে আমি তো কিছুই জানি না, আর আমার সঙ্গে কেন পালাবে? দেখো ক্যাটরিনা তোমাদের রেন্ডিখানার মেয়ে, আমি তোমাকে টাকা দিয়ে ওর সাথে সেক্স করতাম, তাহলে আমার সাথে কেন পালাতে যাবে ও? আমি তো তোমার অন্যান্য কাস্টমারদের মতোই। আচ্ছা মুশকিল। আরও কিছুক্ষণ এভাবে তর্ক বিতর্ক চলার পর রুদ্র পতিতালয় থেকে বেরিয়ে এলো আর সোজা শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল ধরে ফিরে গেল। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে রাস্তার পাশের থেকে একগোছা ফুলের তোড়া কিনে নিয়ে রুদ্র এগিয়ে চলল তার বাড়ির দিকে। বাড়ির দরজার সামনে পৌঁছে রুদ্র লক্ষ্য করল যে বাড়ির দরজাটা বন্ধ নেই, সেটা এখন ভেজানো আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে রুদ্র চমকে উঠল। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব জিনিসপত্র একদম পরিপাটি করে রাখা। আর 2 পা এগোতেই তার পায়ের আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে ক্যাটরিনা হাসি মুখে বেরিয়ে এলো। ক্যাটরিনা এখন তারই দেওয়া নীল রঙের শাড়িটা পরে আছে। রুদ্র মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টে তাকিয়ে থাকলো ক্যাটরিনার দিকে।
লাজুক হেসে ক্যাটরিনা প্রশ্ন করলো, কি দেখছো এভাবে? তোমাকে দেখছি। সত্যি, আজ তোমাকে দেখতে স্বর্গলোক থেকে নেমে আসা কোনো দেবীর মতো লাগছে। তোমার মুখের হাসিটা দেখছি। আমার এতদিনে খোয়ানো সমস্ত টাকার থেকেও বহুগুণ বেশি দামি তোমার এই হাসিটা। ক্যাটরিনা দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। ক্যাটরিনার মাথায় হাত বুলোতে বুলোতে রুদ্র বলল, কি বলেছিলাম না প্ল্যান কাজ করবে? হ্যাঁ, একদম। তুমি যেমনটা আমাকে বলতে বলেছিলে আমি ঠিক তেমনটাই বাবলু দালালকে বলেছিলাম। আমি তো ভাবতেও পারিনি যে বাবলু রাজি হয়ে যাবে। আর তুমি তোমার বন্ধুর ফার্মেসি থেকে যে ওষুধটা দিয়েছিলে ওটা খেয়ে তো ওই ভুঁড়িওয়ালা মোটা ষাঁড় তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। তুমি কি আবার বাবলুর ওখানে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। বাবলু তো পাগল হয়ে গেছে তুমি পালানোতে। আমি গিয়ে ওকে এটা বুঝিয়ে দিয়ে আসলাম যে তুমি আমার সঙ্গে নেই। কিন্তু তুমি শুধু শুধু ঘর কেন পরিষ্কার করতে গেলে? সবে এত কষ্ট করে এসেছো, তাছাড়া কাল আবার তোমার মা ও বোনদের নিয়ে আসতে হবে, তারপর থানায় যেতে হবে, অনেক কাজ। আজ অন্তত একটু বিশ্রাম নিতে পারতে। তুমি তো ঘর পুরো জঙ্গল করে রেখেছিলে, তাই পরিষ্কার করলাম। এভাবে মানুষ থাকে, সব জিনিস এলোমেলো অগোছালো এদিক ওদিক করা। তাছাড়া যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে তার জন্য আমি এইটুকু কষ্ট করতে পারবো না। এসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, রান্না হয়ে গেছে, আমি খাবার বেড়ে দিচ্ছি। রুদ্রকে ছেড়ে পেছন ফিরতেই রুদ্র ক্যাটরিনার হাত চেপে ধরল। তারপর হাঁটু গেড়ে বসে ফুলের তোড়াটা ক্যাটরিনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজ আমাদের বাড়িটা তুমি যেভাবে সাজিয়ে সুন্দর করে তুলেছ, সেভাবে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে সেটাকেও সাজিয়ে তুলবে। আমি বড় একা ক্যাটরিনা। আমার জীবনে এসে আমাকে কি পরিপূর্ণ করবে? উইল ইউ ম্যারি মি? ক্যাটরিনার চোখ জলে ভরে গেল, তার দৃষ্টি আবছা হয়ে এলো, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না তার। ফুলের তোড়াটা হাতে তুলে নিয়ে রুদ্রের সম্মুখে হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে ক্যাটরিনা বলল, ইয়েস, আই উইল। ক্যাটরিনাকে পাঁজা করে কোলে তুলে নিয়ে রুদ্র ঢুকে গেল তার রুমে। তারপর ক্যাটরিনাকে বিছানায় শুইয়ে দিয়ে তার কানে কানে বলল, ক্যাটরিনা, একদিন নেশার ঘরে আমাদের যে ভালোবাসার মুহূর্তটাকে আমি মিস করেছিলাম তা আমি আজ আমার সব জ্ঞানে অনুভব করতে চাই।